হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি। ভেরি গুড একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি তোমাদের জন্য আজ একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ক্লাস নিয়ে চলে এসেছি। আশা করব তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটি দেখবে। তাহলে চলো বেশি দেরি না করে আমাদের ক্লাসটি আজ শুরু করি। দেখে নাও আজকের প্রথম প্রশ্নে কি বলেছে। দেখো, 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নি। বলেছে কি, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার ওপর নাকি কি করছে আরও 400 টাকা খরচ করছে। মানে ভদ্রলোক কি করছে, 800 টাকায় একটা রেডিও কিনেছে, তাহলে আমরা লিখি এটা পাশে ক্রয় বলে, যেহেতু কিনেছে তাহলে 800 টাকা একটা রেডিও কিনেছে, তারপর ভদ্রলোক কি করছে আরও 400 টাকা খরচ করছে। ভদ্রলোক খুবই ভদ্রলোক, দেখো আরও 400 টাকা খরচ করেছে। তাহলে টোটাল ভদ্রলোকের বলতেই পারি যে আমরা ক্রয় মূল্য কত, 800 আর 400 কত, 1200। তাহলে 1200 টাকা টোটাল আমরা বলতে পারি ওই ব্যক্তির ক্রয় মূল্য। এটাই তো বলেছে যে এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে 400 টাকা খরচ করে। বলেছে সে রেডিওটি নাকি এবার বলছে দেখো 1500 টাকায় নাকি বিক্রি করছে, মানে 1200 টাকা টোটাল তার ক্রয় মূল্য। এবার সে বিক্রি করবে কত টাকায়? এবার সে বিক্রি করবে দেখো 1500 টাকায়। তাহলে 1500 টাকায় বিক্রি করছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি অবশ্যই সে লাভ করছে। কিন্তু কত টাকা লাভ করছে? এই যে 1500 থেকে 1200 মাইনাস দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? তার লাভ হয়ে যাচ্ছে 300 টাকা। এই 300 টাকাটা কি? তার লাভ। এবার আমাদের বলেছে কি, বলেছে যে তার শতকরা কত লাভ হবে। তাহলে লাভের আমাদের শতকরা বার করতে হবে। তাহলে কি করে বার করব দেখে নাও। তাহলে আমরা যে কি জানি সবসময় যে ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি বার হয়। তাহলে ক্রয় মূল্য কত এখানে ব্যক্তির? এই যে 800 টাকায় কিনেছিল, 400 টাকায় খরচ করেছে, তাহলে আমরা বলতে পারি ওই ব্যক্তির টোটাল ক্রয় মূল্য কত টাকা? 1200 টাকা। তাহলে ব্যক্তি কত টাকা লাভ করেছে? 300 টাকা লাভ করেছে। তাহলে 300টা কোথায় যাবে? ওপরে যাবে, ইন্টু 100। তাহলে এবার কাটাকুটি করি। দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল। এবার 3 দিয়ে কাটি, 3 4 12। এবার 4 দিয়ে 100কে কাটি, 4 25 100। তাহলে ব্যক্তির কত পার্সেন্ট লাভ হয়েছে? দেখো ব্যক্তির 25% লাভ হয়েছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝেছো? চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে। বলেছে কি, কোনো মূলধন 7 বছরে নাকি দ্বিগুণ হচ্ছে। মানে কোনো একটা মূলধন রেখেছে এক ব্যক্তি, সেটা নাকি 7 বছরে যে দ্বিগুণ হয়। তাহলে সেটা কত বছরে আমাদের বার করতে কি হবে? তাহলে যে কত বছরে সেটা 7 গুণ হবে। তাহলে আমাদের এটাই বার করতে হবে। তাহলে আমরা কি করে বার করব? প্রথমে আরেকবার পড়ি। বলেছে কোনো মূলধন, আমি ধরেই নিই ব্যক্তিটি 1 টাকা রেখেছে, ঠিক আছে, 1 টাকা রেখেছে। এবার সে নাকি 7 বছর পর দ্বিগুণ টাকা পেয়েছে। তাহলে 7 বছর পর সে কত টাকা পেয়েছে? তাহলে কত বছর পর? 7 বছর পর সে দ্বিগুণ টাকা পেয়েছে। তাহলে এর দ্বিগুণ যদি করি কত হচ্ছে? তাহলে দ্বিগুণ মানে 2 টাকা পেয়েছে। তাহলে দেখো কোন বলেছে কি, কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়। আমি ধরেই নিলাম ব্যক্তি 1 টাকা রেখেছে, সেটা 7 বছর পর 2 টাকা হয়েছে, যেহেতু দ্বিগুণ হয়েছে। তাহলে কত বছর পর হয়েছে? 7 বছরে। তাহলে কত টাকা সুদ হয়েছে? 2 থেকে যদি আমরা দেখো আসলটা, যদি আসলটা সুদ আসল থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি পড়ে থাকবে? সুদটা পড়ে থাকবে। তাহলে 1 টাকা সুদ হয়েছে। এই 1 টাকা সুদ হয়েছে ব্যক্তির কত বছরে? এই যে 7 বছরে। এটাই তো বলেছে যে 1 টাকা সুদ হয় ব্যক্তির কত বছরে? 7 বছরে। এবার বলেছে কত বছরে সেটা, মানে সেই মূলধনটা কত বছরে সেই মূলধন, দেখো সেটা 7 গুণ হবে বলেছে। এবার বলেছে নাকি 7 গুণ হবে। তাহলে কি বলেছে? এবার বলেছে সেটা 7 গুণ হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো এবার আমরা আগের মতন ভাবেই করব। তাহলে কিভাবে? বলেছে নাকি কত বছরে সেটা, আমি ধরেই নিলাম যে ব্যক্তিটা 1 টাকা রেখেছে, সেটা এবার কি বলেছে? 7 গুণ হবে। 7 গুণ মানে কত? 7 টাকা হবে। তার মানে 1 টাকা রেখেছে, সুদে আসলে কত হয়েছে? 7 টাকা। তাহলে সুদ কত হয়েছে? সুদ আসল থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিই, তবেই আমরা সুদ পেয়ে যাবো। তার মানে 6 টাকা সুদ হয়েছে। তাহলে আমরা এই খাতিরেই বার করে দেবো। দেখো 1 টাকা সুদ হয় 7 বছরে, তাহলে আমি বার করে নিই যে 6 টাকা সুদ হয়েছে কত বছরে। তৈরাসিক করে দিই। তাহলে তৈরাসিক করলে আমরা কিভাবে করতে জানি, যে যে 7, এটা 7 এরকম বসে যাবে, আর এই 6টা কি হবে? ওপরে চলে যাবে। তাহলে 6টা ওপরে চলে গেল,
ছয়টা ওপরে চলে গেল, এবার এই একটা নিচে চলে আসবে। তাহলে আমরা তো জানি একের কোনো ভ্যালু নেই, তাহলে এক লেখাও যা, তলার একের তো কোনোই ভ্যালু নেই, তো লেখাও যা না লেখাও তাই। তাহলে এবার আমাদের গুণ হয়ে যাবে 6×7 = 42। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 42 বছর। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে সুবীর বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের একটা ভালো অঙ্ক দিয়েছে, বলে ফেলো তাড়াতাড়ি অ্যান্সার কমেন্টে। তাহলে দেখো কি বলেছে, সুবীর বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে। আমরা এরকম চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কিভাবে করব? বলো তাহলে, সূত্র দিয়ে করিয়ে দেবো না ভাঙিয়ে ভাঙিয়ে? সূত্র দিয়েই করিয়ে দিই, তাই না? ভালো হবে, চলো সূত্র দিয়ে আজকে করিয়ে দিই। যেহেতু প্র্যাকটিস ক্লাস বেশি বড়োর দিকে আজকে ভাঙিয়ে ভাঙিয়ে যাবো না, সূত্র দিয়ে করিয়ে দিই। তাহলে আমাদের এই সূত্রটা কি হবে? যদি আমাদের সুদে মূলে বার করতে বলে, মানে সুদ আসল বার করতে বলে, তাহলে সূত্রটা লিখে নাও। সুদ আসল বার করতে পারলে তাহলে আমরা সূত্রটা কি লিখব? তখন আমাদের সূত্র হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার এন স্কোয়ার। তাহলে আর মানে আমরা কি জানি? আর মানে আমরা কি জানি? আমরা আর মানে জানি সুদের হার। সুদের হার। এন মানে কি? কত বছর, মানে কত বছরের জন্য রাখা হয়েছে, বা কত বছরের শেষে সুদে মূলে টাকাটা পাবে সেটাই, মানে কত বছর, এন মানে বছর। আর পি মানে তো আমরা কি জানি? আসল। চলো চলো এবার করে নিই এবার মানটা। তাহলে পি পি আসল কত আমাদের? এই যে 18,000 বসিয়ে দিই। চলো, পি হচ্ছে আসল হচ্ছে 18,000। এবার 1 প্লাস আটটা কত দেখো, 10% বলেছে না, 10। আর তো আমাদের সূত্রের ভিতরেই আছে যে পার্সেন্ট তুলে তাহলে 100 হয়, তাই আগে থেকেই 100টা বসানো আছে। আর এন মানে কত বছর বলেছে? 3 বছর। তাহলে 3টা উপরে দিই। এবার কাটাকুটি করি, দেখি 0 0 কেটে গেল। এবার চলো ভগ্নাংশের যোগটা করে নেবার। দেখো দেখো যদি করি তাহলে এটা আমার কত থাকছে? 18,000 18,000। এবার দেখো ভালো করে দেখবে, এটা ব্যাকে দিইনি, দশককে 10, তলায় গুণ, তলায় কি হয় প্রথমে গুণ, ওপরে যে যোগ হয়ে যায়। তাহলে দশককে 10 আর 1 11। তাহলে আমাদের কত হচ্ছে? 11/10 এর কিউব, এর হোল কিউব। তাহলে 11-র কিউব কত হয় বলো তো? 11-র কিউব হয়, ভালো করে দেখে নেবে, কিউবগুলো মাথায় রাখতে হবে। 11-র কিউব হচ্ছে 1331। আর 10-এর কিউব আমরা কত জানি? 1000, একের পেছনে 3টে শূন্য, আর ইন্টু 18,000। চলো এবার তাহলে কাটাকুটি করে দিই। দেখো 3 শূন্য 3 শূন্য কেটে গেল। তাহলে আমাদের বেঁচে রইল কত? 1331কে 18 দিয়ে গুণ করে দাও। চলো আমরা এখানে করে দেখি। 1331 ইন্টু 18। তাহলে দেখো 8কে 8, 3 8 24, তারপর হচ্ছে 3 8 24 আর 2 26। আমার হাতে কত রইল? 2। 8কে 8 আর 2 কত? 10। তাহলে আবার 1, 3 3, 3 3, 1। তাহলে 8, 4 আর 1 কত? 5, 6 আর 3 কত? 9, 3 3 আর 1 আর 1 2। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? বলো অ্যান্সার কত হয়ে গেল? 23,958। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। আমাদের অ্যান্সার হয়ে গেল 23,958। 958 দেখো কোথায় আছে? অপশান সিতে আছে, 23,958। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝেছো। আজকে প্র্যাকটিস ক্লাস বলে ভাঙিয়ে ভাঙিয়ে দেখালাম না, যখন আমি চ্যাপ্টার ধরে করাবো তখন ভাঙিয়ে দেখাবো। ঠিক আছে, চলো তবে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত বলে দিয়েছে কি, মানে প্রথম মিশ্রণে দেখো 1:2 অনুপাতে আছে, আর দ্বিতীয় মিশ্রণে 2:3 অনুপাতে। বলেছে এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশানো, মানে প্রথম ভাগ থেকে ধরো 3 ভাগ মাল নিচ্ছে, এবার দ্বিতীয় ভাগ থেকে 4 ভাগ নিচ্ছে। যদি নেয় তখন না কি বলেছে, নতুন মিশ্রণে
টিন আর লোহার অনুপাতটা কত হবে এটাই আমাদের বার করতে হবে। তাহলে কি করে করব, চলো ভাঙিয়ে ভাঙিয়ে করি। এটা বলেছে দু প্রকার মিশ্রণ, আমি ধরে নিলাম একটা প্রথম প্রকার মিশ্রণ আছে একটা, আর একটা দ্বিতীয় প্রকার মিশ্রণ আছে। ঠিক আছে, তাহলে প্রথম প্রকার মিশ্রণে কি কি থাকবে, টিন ও লোহা থাকবে। তাহলে প্রথম প্রকার মিশ্রণে টিন আছে আর লোহা আছে। ঠিক আছে, তাহলে এবার দ্বিতীয় প্রকার মিশ্রণও তো সেইগুলো থাকবে। তাহলে দ্বিতীয় প্রকার মিশ্রণে কি থাকবে, টিন আর কি থাকবে, লোহা থাকবে। তাহলে এবার দেখো তো প্রথম প্রকার মিশ্রণে টিন আর লোহার অনুপাত বলে দিয়েছে 1:2, আর দ্বিতীয় প্রকার মিশ্রণে বলেছে 2:3। এবার বলেছে এই দুই প্রকার মিশ্রণ থেকে নাকি বলেছে প্রথম প্রকার মিশ্রণ থেকে ধরো 3 ভাগ মিশ্রণ তুলে নেবে, আর দ্বিতীয় ভাগ থেকে বলে দিয়েছে 4 ভাগ মিশ্রণ তুলে নেবে। এইটুকানি বুঝলে আশা করি। এবার আমরা কি করব, এবার আমরা করব সবসময় এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে এগুলো যোগ করবে। ঠিক আছে, মানে পরিমাণগুলো মানে টিন আর লোহার অনুপাতটা যোগ করবে। তাহলে দেখো 2 আর 1 3 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, 3 আর 2 5 হচ্ছে। তারপর কি করবে, এদের দুটো লসাগু নেবে। তাহলে 3 আর 5 এর লসাগু কত হয় আমরা জানি, এদের লসাগু 15 হবে। তাহলে 3 5 15, আমরা ধরে নেব কি 1 ইউনিট সমান সমান হচ্ছে 15। ঠিক আছে, 1 ইউনিট 15। তাহলে এখানে কত কেজি আছে আমরা ধরে নেব এখানে 3 কেজি। ঠিক আছে, মানে 3 কেজি এরকম ধরে নাও, 3 ভাগ আছে এখানে পরিমাণ আর এখানে 4 ভাগ আছে। তাহলে আমরা 1 ইউনিট 15 ধরলেই, তাহলে এখানে 3 ইউনিট আছে, তো 3 15 কত হচ্ছে 45। আমি ধরে নিলাম এই মিশ্রণটাই প্রথম প্রকার মিশ্রণে টোটাল 45 কেজি মিশ্রণে আছে। ঠিক আছে, তাহলে দেখো দ্বিতীয় মিশ্রণে কি বলেছে, মানে দ্বিতীয় মিশ্রণে বলেছে নাকি 4 ভাগ আছে। আমরা ধরে নিলাম কি 1 ইউনিট কত 15, তাহলে এখানে 4 ইউনিট আছে, 4 15 কত, 4 15 60। আমি ধরে নিলাম কত, এই পুরো মিশ্রণটায় 60 ভাগ টিন ও লোহা আছে। তাহলে এবার চলো, এবার আমরা কি করব, আমরা দেখো আমরা মিশ্রণটায় প্রথম মিশ্রণে টিন আর লোহাটা যোগ করে কত ইউনিট আছে দেখেছি, টোটাল ইউনিট দেখেছি 3 ইউনিট আছে। আর আমরা রিয়েল ভ্যালু দিয়ে কতবার করেছি 45, তাহলে আমি বলতেই পারি দুটোই সমান। তাহলে আমরাও সমান করে দিই চলো। তাহলে 3 15 45। তাহলে এইটা আমরা একবার গুণ করে নিই যে টিন কত ছিল 15 15, আর লোহা কত ছিল এটাকেও 15 দিয়ে গুণ করব, 15 দুগুণি 30। তাহলে এবার আমরা সেম দ্বিতীয় প্রকার মিশ্রণও করে নেব। তাহলে দেখো আমরা ইউনিট দিয়ে বার করেছিলাম যে দ্বিতীয় প্রকার মিশ্রণে টোটাল কত মিশ্রণ আছে, যে 5 ভাগ আছে, আর এই রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম কত, এই যে 60। তাহলে দেখো 5 12 60। তাহলে টিন কত আছে এটাকেও 12 দিয়ে গুণ করে দেবো, 12 দ্বিগুণি 24। আর এবার দেখো লোহা কত আছে এটাকেও 12 দিয়ে গুণ করে দেবো, 3 12 36। তাহলে এবার আমাদের কাজ শেষ, শুধু এবার আমাদের কাজটা বসাবো নতুন মিশ্রণে। বলেছে কি, এবার দেখো বলেছে এই যে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে বলেছে টিন ও লোহার অনুপাত কত হবে। তাহলে নতুন মিশ্রণটা এবার আমি লিখে নিই তলায়, নতুন মিশ্রণে টিন আর কি বলে দিয়েছে লোহা। তাহলে দেখো প্রথম ভাগ থেকে কত অনুপাতে নেওয়া ছিল 3 ভাগ, আর দ্বিতীয় ভাগ থেকে নেওয়া ছিল 4 ভাগ। ঠিক আছে, এবার দেখো প্রথম ভাগে আমরা দেখলাম কত ভাগ টিন আছে, মানে কত ভাগ নেওয়া আছে 15, আর দ্বিতীয় ভাগ দিয়ে টিনটা কত দেখো 24:2। দেখো প্রথম ভাগ দিয়ে লোহা কত নেওয়া হয়েছে 30, আর দ্বিতীয় ভাগ থেকে নেওয়া হয়েছে 36। এবার এগুলো যোগ করে ফেলো, 4 আর 5 9, 2 আর 1 3 39, এখানে কত হচ্ছে 60, আর 6 66। দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 দিয়ে কাটলে হচ্ছে দেখো 3 13 39, এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 22 66। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 13:22। তার মানে আমরা যদি বলি যে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কত 13:22, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখি কোথায় আছে, এই দেখো অপশান সিতে আছে 13:22। আমি কিন্তু পুরো ভাঙিয়ে ভাঙিয়ে দেখিয়েছি, আশা করি তোমরা বুঝেছো। চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে কি 56 সেমি। আয়তক্ষেত্রের একটা অঙ্ক আছে, যারা যারা পারবে আগে অ্যান্সারটা জানাবে, আর যারা পারবে না আমার সাথে করো। তারপর কি বলে দিয়েছে,
বলেছে কি প্রস্থটা বলে দিয়েছে আমাদের 12 সেমি হলে বলে দিয়েছে কি ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে বলে ফেলো, এইটুকুনি আমাদের বলতে বলেছে। আমরা কি জানি, আমরা হচ্ছে কি অঙ্কের দাস, অঙ্ক যেটা বলেছে সেটাই আমাদের করতে হবে। যেমনি বলতে পারবে কুতুবউদ্দিন আইবকের কৃতদাস কে ছিলেন? যারা যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে। চলো তাহলে এটা করে নিই। বলেছে কি একটি আয়তক্ষেত্রের পরিসীমা কত বলে দিয়েছে 56। তাহলে 56 পরিসীমাটা বসিয়ে নিই, আর সাইডে আমরা কি লিখে নেব, পরিসীমার সূত্র বসাবো। ভালো করে নেবে, পরিসীমা দিয়ে দিয়েছে, পরিসীমা বসাবে, আর সাইডে কি করবে, পরিসীমার সূত্রটা বসিয়ে দেবে। পরিসীমার সূত্র আমরা কি জানি আয়তক্ষেত্রের হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে এবার 2 দিয়ে কেটে দিই আগে, জানি আমরা এপার ওপার কাটাকাটি যাই, তাহলে কত হচ্ছে 28 দুগুণী 56। তাহলে আমরা এইটুকুনি পেলাম যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি আমি যোগ করি তাহলে আমাদের কত হবে 28। কিন্তু তার ভিতরে তো দেখো একটা জিনিস, প্রস্থ তো বলেই দিয়েছে, প্রস্থ কত বলেছে 12, এটা তো বলেই দিয়েছে। তাহলে আমাদের বার করতে কি হবে, দৈর্ঘ্যটা। যদি দৈর্ঘ্যটা বার করতে পারি তবেই আমরা ক্ষেত্রফল ইজিলি বার করে দেবো। তাহলে দৈর্ঘ্যটা কি করে বার করব, দেখো এবার আমরা দৈর্ঘ্যটা ইজিভাবে বার করব। তাহলে দৈর্ঘ্যটা লিখে নিই, যেহেতু দৈর্ঘ্য বার করব, আর এদিকে 28 বসে যাবে। এবার ভালো করে দেখো, এই যে +12 এটা যদি এপারে যায় তখন আমরা কি জানি যে মহাসমুদ্রের ওপারে গেলে কি হয়ে যায়, কি হয়ে যায়, মহাসমুদ্রের ওপারে গেলে মাইনাস হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, যেহেতু প্লাস আছে তাই মাইনাস হয়ে যাবে। তাহলে -12। তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল, দেখো দৈর্ঘ্য কত হয়ে গেল, বলো দৈর্ঘ্য কত হয়ে গেল, দৈর্ঘ্য হয়ে গেল আমাদের 16 হয়ে গেল। তাহলে এবার আমাদের বার করতে কি বলেছে, ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এই যে পার করলাম 16, আর প্রস্থ কত, প্রস্থ আমরা কত দেখেছি, প্রশ্নেই বলে দিয়েছিল, প্রস্থ বলে দিয়েছো 12। চলো তাহলে এবার আমরা দেখে নিই কত হচ্ছে। তাহলে 16 ইন্টু 12 গুণ করলে কত হয়, গুণ করলে হয় হচ্ছে কত 192। তাহলে কত হয় আমাদের অ্যান্সার হয়ে গেল আমাদের 192। আচ্ছা তাহলে গুণ করেও একবার দেখিয়ে দিচ্ছি, 16 ইন্টু 12, তাহলে 16 দুগুণী কত হচ্ছে 32, আর একটা 16কে 16, তাহলে 2 6 আর 3 9, আর 1, আমাদের অ্যান্সার কত হয়ে গেল 192। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ক্লাসটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তাহলে আমি এরমই তোমাদের আরও অনেক ক্লাস দেবো। আর এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট বই থেকে নেওয়া অঙ্ক, আমি তোমাদের সেই বই থেকে একটু প্র্যাকটিস করে দিচ্ছি, আর আমি এরও বাইরে অনেক অঙ্ক নিয়ে আসবো। আশা করি তোমরা আমাদের সাথে প্রত্যেক দিনই যুক্ত থাকবে। তাহলে আজকে এখানেই আমাদের ক্লাসটি শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।